আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কেউ বলে ডক্টর ইউনূসের গৃহপালিত দল, কেউ বলে কিংস পার্টি, ডক্টর ইউনূস কিং থাকা অবস্থায় প্রসব করা দল, কেউ বলে জামাতের বি টিম, কেউ বলে জুলাই অভ্যুত্থানের সুফল ভোগ করা সুবিধাভোগী অংশের মঞ্চ। তাদের প্রতিষ্ঠা বার্ষিকী 1 বছর পূর্ণ হয়েছে। এই পার্টি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। খুব আফসোস, দেখেন এই বাংলাদেশের টকবগে তরুণ কিছু 30-35 সর্বোচ্চ 40 বছর বয়স, 40-এর উপর তাদের নেতৃত্বই নেই। এই বয়সে কিছু মুখ একটা রাজনৈতিক দল গঠন করেছে, সেই দল 1 বছরের মাথায় পুরো মুখ থুবড়ে পড়ে গেল। 1 বছরে কি যোগ্যতা অর্জন করেছে? সেই 1 বছরে যোগ্যতা একটাই, সেই যোগ্যতা হলো জামাতের আশ্রা অর্জন করতে পেরেছে, জামাতের আনুকূল্য পাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে। জামাত সবাইকে গ্রহণ করে না, যে কেউ চাইলেই, আপনি চাইলেই জামাতের সদস্য হতে পারবেন না, জামাতের থেকে এমপি হতে পারবেন না। এনসিপি সেমন একটি বডি হয়েছে, তারা জামাতের এতটা আস্থা অর্জন করেছে, তাদের 30 জনকে জামাতে ইসলামী তাদের আসন ছেড়ে দিয়ে সেখানে কয়েকজনকে জিতেও নিয়ে এসছে। শুধু তাই না, কারি কারি পয়সা ঢেলে জামাত তাদের সঙ্গে আসবে বলে টাকা দিয়েছে, আবার নির্বাচন করার জন্য আলাদা টাকা দিয়েছে। সেই এনসিপি এই সরকার আসার পরে, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তার সবচেয়ে বড় স্বপ্নভঙ্গটা হয়, যে ভয়টা ছিল, আমরা গত 6 মাস ধরে অসংখ্য কন্টেন্টে আপনাদেরকে অসংখ্য আলোচনায় বলে এসেছি, যে ডক্টর ইউনূস বিদায় হওয়ার পরে আর কিচ্ছু লাগবে না, যে ক্ষমতায় আসুক এনসিপির চিহ্ন খুঁজে পাওয়া কষ্ট হবে, এবং আস্তে 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 এটা জামাতে বিলীন হওয়ার লক্ষণ দেখা গেছে। এনসিপি যারা ছেড়ে এসছে, এই এনসিপি যারা টিকতে পারেনি, এনসিপি এসব সহ্য করতে পারেনি, তারাই বলছে এই এনসিপি পুরোপুরি জামাত দ্বারা নিয়ন্ত্রিত। এনসিপিতে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত যদি গণতান্ত্রিক সিদ্ধান্ত হয়, তাহলে এনসিপি নীতি নির্ধারকরা এমন ভাবে ম্যাক্সিমাম জামাত ঘেঁষা, জামাতের রিক্রুট অথবা জামাত প্রতি দুর্বল, যে তাদের যে কোনো সিদ্ধান্ত, গণতান্ত্রিক সিদ্ধান্ত কেন্দ্রীয় ফোরামে হলে পরে সেটা জামাতের ফেভারে যায়, জামাতের বাইরে যায় না। ফলে এই দলের জামাতের বাইরে যাওয়া, নাহিদ ইসলাম নিজেও যদি চায় নাহিদ ইসলামের চাকরি থাকবে না, ম্যাক্সিমাম সিদ্ধান্ত জামাতের পক্ষে যাবে। এই হচ্ছে এনসিপি। এবং ঘটনা যেখানে ঘটেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের সবচেয়ে দুঃস্বপ্ন যেটা ছিল, যেটা পুঁজি করে তাদের রাজনীতি ছিল, সেই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অফিস খুলতে শুরু করেছে, আওয়ামী লীগ টুকটাক রাও করতে শুরু করেছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া শুরু হয়েছে। জামিনে বিএনপি সরকার কার্যত পারতে ওভাবে কোনো বাধা দিচ্ছে না। এনসিপির মাথা খারাপ অবস্থা নিয়ে অসংখ্য কন্টেন্টে এনসিপি নেতাদের রিয়েকশন আপনাদেরকে জানিয়েছি। তার মধ্যে মরার উপর খরার ঘায়ের মতন এনসিপির উপর ভর করেছে এবার বিএনপি সরকার, যখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা পুলিশ হত্যার বিচার করবে, যেটা বিসম্বাদী হওয়া উচিত ছিল। সেই পুলিশ হত্যার বিচারের কথা শুনে এনসিপির প্রতিটা লোকের মাথা ঘুরে যাওয়া অবস্থা। আমাদের সামনে একটা ফটো কার্ড করছে, সেই ফটো কার্ডে হুমান মাসুদ বলছেন যে যদি পুলিশ হত্যার তদন্ত করা হয় তাহলে তারা এই দেশে থাকবে না। চিন্তা করেন দেখি, না আগ বাড়িয়ে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, পুলিশ হত্যার তদন্ত হলে তারা এখানে থাকবে না। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারির একটা মোনাজাত ভাইরাল হয়েছে। সেই মোনাজাতে নাসিরউদ্দিন পাটোয়ারি 2 হাত তুলে পরম করুণা তোলার কাছে প্রার্থনা করছেন, বলছেন যে আল্লাহ, আমাদের 3 দিকে কাঁটাতার ঘেরা, আরেকদিকে বঙ্গোপসাগর, আমরা যদি আক্রমণের শিকার হই, আমরা যদি আক্রমণের মুখে পড়ি, আক্রান্ত হই, তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়ার কোনো জায়গা থাকবে না। বোঝেন দেখি কোন সিচুয়েশন তৈরি হয়েছে। এবং এর মধ্যে দিয়ে যে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী, কার্যত ফিল্ডে এনসিপির তেমন কোন লোকজন আপনারা এখন আর খুঁজে পাবেন না। সারা দেশের রাজধানী ঢাকা ছাড়া, এবং রাজধানী ঢাকাতে এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, টুকটাক নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেনকে ইলেকশনের পরে তেমন একটা দেখা যাচ্ছে না। রংপুরে গিয়ে একটা প্রেস কনফারেন্স করেছে, ওখানে নাকি তার লোকজনকে মারধর করা হয়েছে। এর বাইরে আর কোনো ভাইব্রেশন নেই। 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় অফিস বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে যে ভাইব্রেশন ছিল, 13 ফেব্রুয়ারি থেকে সেই নাড়াচাড়া নাই, সেখানে অনেকটা শুনশান নীরবতার পর্যায়ে চলে গেছে। এনসিপি যে তার প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করবে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর দিকে আপনারা তাকিয়ে দেখবেন,
এখন শুধুমাত্র জামাত এবং শিবির তাদের লোকবল দেয়া ছাড়া এখন তার ইউনূস সাহেবও নাই, তার ডিসিরাও নাই যে গাড়ি ভরে 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 এনসিপি কে লোকবল সমর্থন দিবে। ফলে এনসিপির লোকজন অনেকেই ঘরে বসে গেছেন। তাদেরকে একমাত্র এখন পাওয়া যায় কোথায় জানেন? কোথায়? সেটা হলো ইসলামী ছাত্র শিবিরে বলেন একটা বট বাহিনী আছে ইন্টারনেট ভিত্তিক, এনসিপির সমস্ত নেতা কর্মীদের মানে যারা আছে এখন অবশিষ্ট তাদের কর্মকাণ্ড টোটালটা এখন সোশ্যাল মিডিয়া নির্ভর। সোশ্যাল মিডিয়ার বাইরে তাদের খুব একটা নড়তে দেখা যায় না, ঘরের বাইরে আসতে দেখা যায় না। এর প্রমাণ এনসিপি না করলেও, এনসিপি যোগ না দিলেও তাদের মাস্টার মাইন্ড, সেই জুলাইয়ের মাস্টার মাইন্ড বলে পরিচিত মাহফুজ আলম নিজেই ঘোষণা দিয়ে বলেছে তিনি পারতে এখন ঘরের বাইরে বের হন না। শুধু মাহফুজ আলম নয়, তাদের এই নাহিদ ইসলাম, সাজ্জিস, হাসনাত এক পা ফেলতে গেলে এখন 10 বার চিন্তা করে তারপরে পা ফেলতে হয়। পাপের বোঝা, অন্যায়ের বোঝা, ডক্টর ইউনূসের মবের বোঝা, ডক্টর ইউনূসের সমস্ত অপকর্মের বোঝা, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বোঝা, সবকিছু একসাথে রাহু গ্রাসের মধ্যে পড়েছে এখন এনসিপি। হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে? যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথা, নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ড গুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে। পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে। যাত্রা বাড়িতে হত্যা হয়েছে। সারা দেশ ব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম, যারা জীবিত আছে তাদের সাথে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে
এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। তো সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে, পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকে হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপি কেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যা তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টা পাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেসার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সবাই, সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে বিএনপি কি আবার ডক্টর ইউনূসের করে যাওয়া
অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দেবার মতো ট্র্যাপে পড়বে যা সংবিধান সম্মত নয়? এমন বিষয়কে বৈধতা দিতে গিয়ে বিএনপি আবার 1979 সালের 9 এপ্রিলে যেমন একটা ভুল সিদ্ধান্ত পাশ করে যা সর্বোচ্চ আদালত বাতিল করে দেয়, তেমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে। এ প্রশ্ন কিন্তু এখন অনেকের কাছেই। ডক্টর মোহাম্মদ ইউনূস অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করার পরে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা অবৈধ কর্ম করেছেন, যার ভিতরের অন্যতম একটি অবৈধ কাজ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি যে জাতীয় বিষয়ে আদৌ কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না, সে জাতীয় অধ্যাদেশ রাষ্ট্রপতিকে দিয়ে জারি করিয়েছেন। সেই অধ্যাদেশকে বৈধতা দেওয়ার জন্য ভেতরে এবং বাইরে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সেই অবৈধ সিদ্ধান্তকে সংসদে পাশ করাবার একটা চেষ্টা চলছে। যারা খুন, সন্ত্রাস, রাহাজানি, সাংবিধানিক বিধিবিধান ভঙ্গ এ জাতীয় ভয়াবহ অপরাধ করেছে, সেই অপরাধীদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, বিচারের মুখোমুখি যাতে হতে না হয় সেজন্য তাদেরকে দায় মুক্তি দেবার জন্য ইউনূস সরকার কিছু কাজ করে গেছেন। সেই কাজগুলির আইনে কোনো ভিত্তি নাই। এই আইনানুগ ভিত্তি যেটাই নাই, সেই বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য বর্তমান বিএনপি সরকারকে বিভিন্নভাবে প্ররোচিত করার নানা রকম খবর চাউর হচ্ছে চতুর্দিকে। বিএনপি সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনি বাংলাদেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের আইন পেশার উত্তরাধিকারী। তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। আইন সম্পর্কে তিনি ওয়াকিবহল, সাংবিধানিক বিষয় সম্পর্কে তিনি ওয়াকিবহল। নিশ্চয় তিনি খতিয়ে দেখবেন 1975 সনে অবৈধভাবে সরকার উচ্ছেদ করা, বঙ্গবন্ধুকে হত্যা করা সহ বিভিন্ন ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে বৈধতা দেওয়ার জন্য জারিকৃত অর্ডিন্যান্সকে 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে পাশ করা হয়েছিল। সর্বোচ্চ আদালত বলেছে এই জাতীয় ঘটনাকে পার্লামেন্টে সবাই মিলে পাশ করলেও বৈধ হবে না। সেই ঘটনার পুনরাবৃত্তি কি বিএনপি সরকার করতে যাচ্ছেন? অবশ্যই মনে রাখতে হবে সংবিধানের 93 অনুচ্ছেদে কতটুকু বিষয়ে অর্ডিন্যান্স জারি করার এখতিয়ার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি কোনোভাবেই সংবিধানে যে বিধিবিধান নেই সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারেন না। যা সংসদে পাশ করা সম্ভব না সে বিষয়ে তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন না। অর্থাৎ কোন খনিকে রক্ষা করার জন্য সংসদ আইন করতে পারে না, ফলে রাষ্ট্রপতিও খনিকে পরিত্রাণ দেওয়ার জন্য কোন অর্ডিন্যান্স জারি করতে পারেন না। মোদ্দা কথা, সংবিধানে যে বিধিবিধান নাই, অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার জন্য সুনির্দিষ্টভাবে যতটুকু সুযোগ আছে তার বাইরের কোনো কিছুকে যদি অর্ডিন্যান্স আকারে জারি করানো হয় সেটাকে পার্লামেন্ট বৈধতা দিতে পারে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে 1979 সালের 9 এপ্রিল যেমন ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করা হয়েছিল, এখনো যদি বিএনপি সেভাবে কোনো অর্ডিন্যান্স পাশ করে তা কি আদৌ বৈধ হবে? তা কি কখনো টিকবে? মনে রাখতে হবে আমাদের সংবিধান কিন্তু বলবৎ। যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল তারাও কিন্তু শপথ নিয়েছেন সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন। যারা মন্ত্রী তারা কিন্তু আবার 2 দফা শপথ নিয়েছেন। এই সকল শপথের মূল উৎস কিন্তু সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 7(2) পরিষ্কারভাবে বলা আছে, এই সংবিধানের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক অসামঞ্জস্যপূর্ণ কোন আইন পাশ করা হলেও সেই আইন কিন্তু যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হয়ে যাবে। কাজেই অসাংবিধানিক কোন বিধিবিধান সংসদে পাশ করার প্রচেষ্টা করা হলে আমার মনে হয় আবার নতুন করে বিএনপিকে
অতীতের মতো একটা ভুল সিদ্ধান্তে ইউনূসের ট্র্যাপে পা দেওয়া হবে। আমি প্রত্যাশা করি এ জাতীয় ভুল সিদ্ধান্তে তারা যাবেন না। একইভাবে গণভোট অনুষ্ঠানের কোন বিধিবিধান সংবিধানে নাই। তো যে বিধিবিধান সংবিধানে নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারেন না, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে যে গণভোটের অধ্যাদেশ জারি করা হলো তার ভিত্তিটা কি? বাংলাদেশে যা কিছু করতে হবে সংবিধান বলবৎ আছে, তার ভিত্তি হতে হবে সংবিধানের বিধিবিধান। যেহেতু সংবিধানে গণভোটের কোনো বিধান নাই, কোনো নিয়ম নাই, ফলে গণভোট অনুষ্ঠানের জন্য কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলেন সেটাও ছিল অবৈধ। এ জাতীয় অবৈধ যা যা তাকে দিয়ে করানো হয়েছে এর কোনোটাই পার্লামেন্টে পাশ করাবার সুযোগ নেই। যদি করানো হয় যতটুকু সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, অবৈধ, ততটুকু বাতিল বলে গণ্য হবে। বাতিল করা লাগবে না, বাতিল বলে গণ্য হবে। এবং সামগ্রিকভাবে এই সকল প্রচেষ্টাটা এমনও তো হতে পারে সংবিধান ভঙ্গের গুরুতর অপরাধ হতে পারে। এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত থাকবেন সকলকেই টুডে অর টুমরো এর দায় বহন করতে হবে। মানে চোখ ধাঁধানো কিছু বদমাইশ আমরা বরাবরই দেখছি। আপনার মনে থাকার কথা যে প্রেসিডেন্ট এরশাদ যখন রাষ্ট্রধর্ম ইসলাম করে ক্ষমতা দখল করলো, সে কিন্তু বাইসাইকেল দিয়ে অফিসে যাইতো, মনে আছে তো মনে হয়। এগুলো তো ভণ্ডামি, আমরা জানি। ওই যে অনেক নেতাদের আমরা দেখি, এটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, যে যখন কোনো ক্ষমতাধর কোন শিশুর গালে চুমা দেয়, কোন দরিদ্রকে জড়ায় ধরে, এগুলো আসলে প্রতারণা। তিনি পায়ে হেঁটে গেলেন বলেই, কিন্তু আরো তো দেরি বেশি হলো, তিনি পায়ে হেঁটে গেলেন বলেই তোর যানজটটা সেখান থেকে বাদ হয়ে যায়নি, সেখানে যানজট ছিল। আমরা চাই তিনি চলুক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রের নির্বাহী, এখন তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র ব্যক্তি, সর্বোচ্চ ক্ষমতাধর। তাকে অবশ্যই অফিসের জন্য তার দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশটা তো আপনি চাইলে সিঙ্গাপুর অফিস পেলে ভালো একটা দিক। সব মন্ত্রী এখানে আছেন, এই মন্ত্রীগুলো মুভ করতে হচ্ছে না, আরেকদিকে মুভ করতে হচ্ছে না, মুভ করতে হচ্ছে না, ভালো কথা। কিন্তু এগুলো হচ্ছে হোয়াইট ওয়াশ, মানে একেবারেই মানুষকে লোক দেখানো। এগুলো মানুষ বোঝে, মানুষ এখন এত বোকা নয়। আমরা দেখেছি জামাতেরা কিভাবে মন্দিরে গিয়ে উলুধ্বনি দিয়েছে, অথচ তারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মন্দিরে মসজিদ উলুধ্বনি হবে। আমরা উল্টা দেখলাম, জামাত ক্ষমতায় আসার আগেই মন্দিরে মোটামুটি গীতা পাঠ, তারপর তারা নিজেরা গিয়ে সূরা পাঠ করে। এগুলো তারাই শুরু করে, এগুলো আইওয়াশ, মানুষ এগুলো বুঝে, এগুলো প্রতারণা মানুষ বুঝে। আর আপনি সবচেয়ে বেদনাদায়ক যে কথাটা বললেন, আমি বিএনপির আওয়ামী লীগের আমলেও যখন কারো হাতে হাত করা দেখতাম, আমি তীব্র প্রতিবাদ করতাম যে না, এটা হতে পারে না। একটা মানুষ তার পিতা মাতা বা আত্মীয় স্বজনের সব দেহের সামনে, তার জানাজার সামনে বা চিতার সামনে সে আসবে, আপনি তাকে হাত হ্যান্ড করা পরিয়ে রাখবেন, এটা হয় না, এটা হওয়া উচিত না, এটা অমানবিক। প্রতিবাদ তখনও করেছি, এখনো করি। দেখেন তখনকার সময় হাতে হাত করা দিত, এখন পায়ে ডান্ডা বেরি। ডান্ডা বেরি কখন দেওয়া হয়? যার নামে ডাকাতি, খুন, মানে অনেকগুলো অপরাধ করেছে। ডান্ডা বেরির আইন তো আপনি অবশ্যই জানেন, আমার চেয়ে বেশি জানেন। ডান্ডা বেরি সাধারণ কয়েদিকে দেওয়া হয় না। আপনি ডান্ডা বেরি নিয়ে আসলেন, সে এত বড় ক্রিমিনাল, ডান্ডা বেরি দেওয়া হয় দুর্ধর্ষ আসামিদের। কিন্তু আমরা দেখলাম জঙ্গিরা হাসতে হাসতে জেলে যায়, জঙ্গিরা হাসতে হাসতে কোর্ট থেকে ফেরত আসে। আমরা দেখলাম এমনকি অনেক জঙ্গিকে দেখলাম যারা সাজাপ্রাপ্ত, তারা দাঁত কেলিয়ে কেলিয়ে মাইকিং করে, মাইক দিয়ে, তাদের সংবর্ধনা দিয়ে পুলিশ আর্মির সামনে আমরা ফিরে আসতে দেখলাম। আর ছাত্রলীগের একজন নেতা, মফস্বলের, এমন আছে সে কেন্দ্রীয় নেতা, মফস্বলের একজন নেতা, তার পিতার কাঁধে তার পিতার লাশ কাঁধে নিয়ে সে হাঁটতেছে, ডান্ডা বেরি দেওয়া। এটা বাংলাদেশকেই ডান্ডা বেরি দেওয়া। একটা মানুষ, এটা যে কোনো সরকারের আমলে হলে আমি তার তীব্র নিন্দা জানাবো। আমি সবাই জানি যে ইতিহাসের বড়ই দুঃখ যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। যখনই ওই ক্ষমতার পরিস্থিতিতে যায়, তার অতীত ভুলে যায়, তার নির্যাতন, নিপীড়ন, তার পতন, উত্থান সব ভুলে যায়। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। তৃতীয় বিশ্বে গণতন্ত্র এই কারণে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে না। আপনি দেখেন, এটা নিয়ে একটা পত্রিকায় কলাম লেখে নেই, আমি ওই দিনের পুরো কলাম খুঁজেছি। আপনি দেখেন কোনো বুদ্ধিজীবী কথা বলে নাই, একজনও না, নট এ সিঙ্গেল ইন্টেলেক্ট। আমি আগে যে ঘৃণা করতাম রাজনীতিবিদদের, যদি আমি নিজেও রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমি যে ঘৃণা করতাম, আমি জানতাম যারা বাটপার, বদমাইশ, অমানবিক, মিথ্যুক, ধোঁকাবাজ, এরা গিরগিটির মতো রং বদলায়। বুদ্ধিজীবীদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম। কিন্তু 2024-এর 5ই আগস্টের থেকে
আমার কাছে কেন যেন মনে হয়েছে ওই যে মফস্বলের চেয়ারম্যান যে গম চুরি করে, যে মেম্বারটা কার্ডের টাকা মেরে খায়, বিধবার ভাতা মেরে খায়, এই বুদ্ধিজীবীদের চেয়ে তারা ভালো। কারণ সে যদি 5টা বুদ্ধিজীবীর 5টা বিধবা ভাতার কার্ড মেরে খায়, আর চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব যদি আধা ট্রাক গম মেরে খায়, 20 জনের লোক মাসে খায়, সে কিন্তু 200 জনের উপকার করে। কিন্তু এই বুদ্ধিজীবীরা, এতে তো টাকা লাগবে না, এতে তো ক্ষমতা লাগবে না, শুধু কলম দিয়ে একটু লিখবে, লিখে না তারা, মুখে একটু বলবে, বলে না তারা। এখন আর আনু মোহাম্মদের দৃক শহীদুলের হাতে কথায় আর মানবতার কথা আসে না। এখন এই দেশে কার নাম নিবেন? যদি আমি বুদ্ধিজীবীদের কম্বল থেকে পশম বাঁচি, এরা সবাই আমার একসময় শ্রদ্ধেয়, এরা সবাই আমার নমস্য ছিলেন, তাদের কাছ থেকে শিখেছি। কিন্তু আজকে এই যে আমার স্পিরিট, এই যে আমার মেধা, মানে কথা বলার যোগ্যতা, আমার স্পিরিট কোথা থেকে এসেছে? তাদের সংস্পর্শে। এই সুলতানা কামান বলেন, শুধু বদরুদ্দিন উমর সাহেবের সাথে আমার কোনো সময় দেখা হয়নি মুখোমুখি, সেটা সুলতানা কামাল বলেন, আনু মোহাম্মদ বলেন, রেহনুমা আহমদ বলেন, বা এই যে যারা দৃক শহীদুলের মতো লোকও বলেন, ফরাদ মাজার বলেন, এদের সংস্পর্শে গিয়েই কিন্তু আজকের এই স্পিরিট। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা আমাদের যে শিক্ষাটা দিল, মানে আমার উস্তাদেরা যা শিখাইলো, উস্তাদের সেখানে স্খলন ঘটে গেছে। আমরা আছি, আমরা থাকবো, আমাদের থাকতে হবে, কারণ তারাই আমাদের শিখিয়েছে যোগ্যরা যখন কথা না বলবে অযোগ্যদের সামনে আসতে হয়। আমরা সেই কথা তাদেরকে ফলো করে আমরা সামনে আসছি। আমরা দেখলাম যে গণজাগরণ মঞ্চের বড় বড় নেতা, সব মহান নেতা ল্যাংটা সুলেমান কিভাবে জামাতি হয়ে গেল, কিন্তু আমরা সেইখানেই আছি, আমরা ওই অবস্থানেই থাকবো। আমরা গণজাগরণ মঞ্চে ছিলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরোধিতা করেছি, করে যাব এবং করবো আগামীতেও, কেউ ঠেকাইতে পারবে না। কারণ এই দেশ আমার, এই দেশকে আমরা ধারণ করি। সবচেয়ে আমার কষ্ট লেগেছে আরেকটা, হয়তো আপনি ভুলে গেছেন বা হয়তো সামনে বলবেন, হয়তো আপনি কি দেখেছেন যে টিসিবির খাদ্য নিতে গিয়ে কিভাবে অপমানিত হলো, একজনকে জুতা পেটা, কারণ এর চাইতে মানবতা বিরোধী আর কি হতে পারে? যখন একটা ব্যক্তিকে তার পিতা সব দাহের সময় বা জানাজার সময় বা কাঁধে লাশ বহন করার সময় তার পায়ে ডান্ডা বেরিয়ে, আমি বুঝে উঠতে পারি না ওইখানকার টিএনও কি করলো? ধরেন অন্তত হাত করাই তো দেওয়া উচিত না, আর সে জায়গায় ডান্ডা বেরিয়ে দিল। কিরকম অমানবিক হবেই? যারা দায়িত্ব অবহেলা করেছে, যারা অতিরিক্ত দায়িত্বের অপব্যবহার করেছে, সবাইকে আর দায়িত্ব নিতে হবে। এই দায় থেকে আমরা কাউকে ছাড় দেব না, কোনো সন্দেহ নাই। তারা বরং গ্রেপ্তার করে যে মেসেজটা তারা দিতে চাইলো যে পুলিশ তার স্বভাব পাল্টায় নাই, পুলিশ সবসময় সরকারি বাহিনীর লাঠিয়াল হিসেবে কাজ করবে, এটাই বাংলাদেশের পুলিশ। মানে শুধু বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের পুলিশের চরিত্র এইটা, বৈশিষ্ট্য এইটা। আসলে এটার জন্য আমি শুধুমাত্র যে পুলিশকে দায়ী করবো তা না, এর দায় রাজনীতিবিদদেরও নিতে হবে। আমাদের নিরপেক্ষ দৃষ্টিতে যদি বলি, সবসময় সরকারি দলে যারা থেকেছেন রাজনীতিবিদেরা পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছেন। তার জন্য পুলিশ এটা কখনো করতে বাধ্য হয়, অথবা কখনো দলের ভিতরে থাকা কিছু মানুষ মানে অনেকটা উপযাচক হয়ে এগুলো করে, সুযোগ পেয়ে তারা এগুলো করে প্রমোশনের আশায়। আমরা দেখলাম যে পুলিশ কিভাবে সানসামি করে নেতাদের, সেটাও আমরা দেখেছি। আবার আমরা এটাও দেখেছি রাজনৈতিক নেতারা কিভাবে পুলিশের অপব্যবহার করে। এটা ঠিক না, কিন্তু যেটা কালকে করেছে, নারীদেরকে যে গ্রেপ্তার করলো, এটা দেখে আমি হেসেছি নিউজটা করে। কারণ কয়জনকে তারা গ্রেপ্তার করবে, কয়জন? আবার দেখেন তারা এমন বীরত্ব, আপনি যেটা বললেন, তাদের চেহারায় কথায় এমন একটা ভাব যে নিষিদ্ধ সংগঠনের 8 জনকে গ্রেপ্তার। মৌলবীদের গ্রেপ্তার করতে কিন্তু এত তৎপর দেখি না আমরা। মৌলবীদের দেখি একটা তুয়াজ করে নিয়ে যায় এই সন্ত্রাসীদের, জঙ্গিরা এখন রাস্তাঘাটে ঘুরতেছে, আর মুক্তিযুদ্ধের পক্ষের দলের নারী কর্মীদের গ্রেপ্তার করে। কয়জনকে গ্রেপ্তার করতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগকে বরং এতদিন যে নিষিদ্ধ হয়ে আছে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। যদি এদেরকে স্বাভাবিকভাবে না আসতে দেয়, আমি দোয়া করি এরা এভাবে নিষিদ্ধ রাখুক। কেন জানেন? তাহলে আওয়ামী লীগ গণতান্ত্রিক উপায় থেকে বিপ্লবী দলে পরিণত হবে। আওয়ামী লীগের কিন্তু যে চাপ ছিল, যে নির্যাতন নিপীড়ন ছিল, এর উপরে তার হবে না। আপনি ডান্ডা বেরি পরিয়ে বাপের জানাজা করাবেন, ছাত্রলীগ করলে তাকে না পেলে তার মাকে গিয়ে নামাজরত অবস্থায় কুপিয়ে মেরে ফেলবেন, পিতাকে না পেলে অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে জেলে দিবেন, হাজতে দিবেন। এর চেয়ে আর কি নিপীড়ন হবে? কবরে আগুন লাগাবেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দিয়েছে, আর কি নির্যাতন করবে? আর বাদ রেখেছে কি? জিন্দা মানুষ জ্বালিয়ে দিচ্ছে, কবর থেকে তুলে লাশ জ্বালাচ্ছে, আর কি? আওয়ামী লীগের আমি যেটা বরাবরই বলে থাকি শুরু থেকেই, আমি সেই আপনার 24 সাল থেকে বলে আসছি যে 17